স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়ো ক্লাসেস। তো আমরা রেডক্সের পার্ট 2 তে কি করেছিলাম, আমরা 2 তে পড়েছিলাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মলিকুল পর্যন্ত আমরা পড়েছিলাম এবং লাস্টে আমি তোমাদের বলেছিলাম যে একটা টার্ম কি আসলো, এন ফ্যাক্টর আসলো। সেটা আমি আগের দিন ক্লাসে ডিফাইন করে নিই, বলছিলাম যে পরের লেকচারে আমরা নেব। তো দেখো আজকে আমরা এন ফ্যাক্টর থেকে স্টার্ট করব, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমরা প্রথমে পড়বো এন ফ্যাক্টর অফ অ্যাসিড। এন ফ্যাক্টর অফ অ্যাসিড, দেখো এন ফ্যাক্টর অফ অ্যাসিড জিনিসটা কি। এবং আমি তোমাদের আগে যখন মোল পড়িয়েছিলাম, মোল কনসেপ্ট, তখন আমি কি করেছিলাম তোমাদের এন ফ্যাক্টর অফ অ্যাসিড, এন ফ্যাক্টর অফ বেস, এন ফ্যাক্টর অফ সল্টের একটা ছোট্ট ডেফিনেশন দিয়েছিলাম এবং বলেছিলাম যে ওটা পুরো 100% অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন না। এই জন্য আমরা কি করেছিলাম, নর্মালিটি তোমাদের শর্ট করে পড়িয়েছিলাম। আমি বলেছিলাম যে রেডক্সে আমরা নর্মালিটি কি করবো, একদম বেসিক থেকে একদম কনসেপচুয়াল ভাবে পড়বো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এন ফ্যাক্টর অফ অ্যাসিডটা প্রথমে বলি, তারপর তোমাদের আস্তে আস্তে ক্ল্যারিটি দেবো। তাহলে দেখো এন ফ্যাক্টর অফ অ্যাসিড, এন ফ্যাক্টর অফ অ্যাসিডটা কি, টোটাল নাম্বার অফ which minus required in neutralization of 1 mole of acid। তাহলে দেখো ডেফিনেশনটা ভালো করে দেখো, কি বলছে, টোটাল নাম্বার অফ OH মাইনাস রিকোয়ার্ড ইন নিউট্রালাইজেশন অফ 1 মোল অফ অ্যাসিড। এটাই কি এন ফ্যাক্টর অফ অ্যাসিড, অ্যাসিডের এন ফ্যাক্টর, এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে একদম রিয়েল ডেফিনেশন। এবং আমরা যখন তোমাদের এন ফ্যাক্টর মূল কনসেপ্টে পড়েছিলাম তখন কি বলেছিলাম, যে টোটাল নাম্বার অফ অ্যাসিডিক H প্লাস প্রেজেন্ট ইন 1 মোল অফ অ্যাসিড। 1 মোল অ্যাসিডে যতটা H প্লাস অ্যাসিডিক H প্লাস আছে সেটা, ওটা একদম 100% কারেক্ট ডেফিনেশন না, এটা হচ্ছে 100% কারেক্ট ডেফিনেশন। এবার দেখো আমি প্রথমে বলি, তারপর তোমরা বুঝতে পারবে ওটা কেন 100% কারেক্ট না। তাহলে দেখো এই এন ফ্যাক্টর অফ অ্যাসিডটাকে আবার বেসিসিটিও বলে, কারণ তোমরা বুঝতেই পারছো কেন বেসিসিটি বলে। কারণ কি, কারণ দেখো টোটাল মাইনাস OH মাইনাস রিকোয়ার্ড, তাহলে OH মাইনাসটাই হচ্ছে বেসিসিটি, আমরা ডিফাইন করি, তাহলে বুঝতে পারছো কেন বেসিসিটি বলে। এবারে দেখো এই যে OH মাইনাস প্লাস H প্লাস নিয়ে কি হয়, H2O হয়। বাট এই যে আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে এখানে, যে এই H প্লাসটা রিকোয়ার্ড হয় আমাদের, সেইটাই হচ্ছে আমাদের কি অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে? এবার তোমরা আমার আগের লেকচার দেখা থাকলে সবাই অ্যাসিডিক হাইড্রোজেন, কাদের কাদেরকে অ্যাসিডিক হাইড্রোজেন বলে, অ্যাসিডিক হাইড্রোজেনটা কি জিনিস, কাদের কাদের সাথে জুড়ে থাকলে অ্যাসিডিক হাইড্রোজেন হয়, এগুলো তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে আমি আবার এখানে বলবো, দেখো তাহলে বুঝতে পারলে যে এই যে H প্লাসটা, এটাই হচ্ছে আমাদের অ্যাসিডিক হাইড্রোজেন, ঠিক আছে? এবার দেখো HCl প্লাস OH মাইনাস আমাদের কি হয় রিঅ্যাকশনে, H2O প্লাস Cl মাইনাস, ঠিক আছে? এবার দেখো এই 1 মোল অ্যাসিডের সাথে কি হচ্ছে, OH মাইনাস রিঅ্যাক্ট করছে। এবার দেখো এখানে যদি আমি এন ফ্যাক্টর HCl আমি জানতে চাই অ্যাসিডের, তাহলে এন ফ্যাক্টর অফ HCl, ঠিক আছে? এন ফ্যাক্টর অফ HCl কি 1 হয়। তার কারণ দেখো কি, এই যে 1 মোল অ্যাসিডের জন্য কি হচ্ছে, 1 মোল অ্যাসিডের জন্য টোটাল নাম্বার অফ OH মাইনাস যতটা রিকোয়ার্ড হবে, এখানে দেখো কত লাগছে, 1 মোলই লাগছে, ওই জন্য কি এন ফ্যাক্টর অফ HCl 1ই আসছে, ঠিক আছে? এইবার দেখো ধরো তোমাদের আরেকটা আছে OH মাইনাস প্লাস H2SO4, ঠিক আছে? আরেকটা রিঅ্যাকশন আছে, এখানে কি হচ্ছে দেখো SO4 মাইনাস প্লাস H2। এবার তোমরা ডেফিনেশন দেখবে, ডেফিনেশনে কি 1 মোল অ্যাসিডের জন্য কি টোটাল OH মাইনাস যত রিকোয়ার্ড হবে সেটাই হচ্ছে। তাহলে আমাদের যদি এখানে এন ফ্যাক্টর অফ H2SO4 জানতে চাই তখন তোমরা কি বলবে, 2। কারণ কি এখানে দেখো দুটো লাগছে, OH মাইনাস দুটো রিকোয়ার্ড হচ্ছে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারলে। এবারে দেখো তোমাদের বলি যে অ্যাসিডিক হাইড্রোজেনটা কি জিনিস। এবার দেখো আগেও যখন তোমার আমরা মনে পড়েছিলাম যে H2SO4 এর এন ফ্যাক্টর হচ্ছে 2 এবং একেও দেখিয়েছিলাম যে H2SO4 এর কেন 2 আসে এন ফ্যাক্টর, ঠিক আছে? এবারে দেখো ব্যাপারটা বলি, তারপর দুটো ডেফিনেশনের মধ্যে কি পার্থক্য সেটা আমি তোমাদের দেখাবো। তাহলে ভালো করে বুঝবে অ্যাসিডিক হাইড্রোজেনটা কি জিনিস। তাহলে দেখো অক্সিজেনের সাথে, সালফারের সাথে, হ্যালোজেনের সাথে এবং দেখো কার সাথে, ট্রিপল বন্ড কার্বন এর সাথে যদি কোনো হাইড্রোজেন জুড়ে থাকে, তাহলে এই চারটি জিনিসের সাথে, এবং দেখো অক্সিজেনের সাথে থাকতে পারে, সালফারের সাথে থাকতে পারে, হ্যালোজেনের সাথে থাকতে পারে এবং কার সাথে থাকতে পারে, ট্রিপল বন্ড কার্বনের সাথে। যখন জুড়ে থাকবে এই হাইড্রোজেনগুলোকে আমরা কি বলবো,
অ্যাসিডিক হাইড্রোজেন। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? ধরো ফসফরাসের সাথে জড়ে আছে হাইড্রোজেন, ধরো কার্বনের সাথে হাইড্রোজেন জড়ে আছে, ধরো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন জড়ে আছে, তাহলে এগুলোকে কি আমরা বলবো অ্যাসিডিক হাইড্রোজেন? না, কারণ অ্যাসিডিক হাইড্রোজেন এইগুলোর সাথে জুড়ে থাকলেই হবে, এটা তোমরা সবাই জানো, আমি শর্টে করে বলে দিলাম। এবার দেখো HCl এর যদি আমাদের এন ফ্যাক্টর জানতে চাই, তো তোমরা পজ করে ট্রাই করো HCl এর এন ফ্যাক্টর কি হবে, এবং পরপর আমি যে কোটাই লিখবো তোমরা প্রথমে পজ করে ট্রাই করবে, তারপরে দেখবে। ঠিক আছে, দেখো আমি করছি। HCl এর এন ফ্যাক্টর কি হবে? 1 হবে, কারণ কি এখানে একটাই আছে। ধরো H2SO4 আছে, H2SO4 এর এন ফ্যাক্টর কি হবে? 2 হবে। ধরো আমাদের দিল আরেকটা H2S, তাহলে দেখো এখানে আমাদের এন ফ্যাক্টর কত হবে? 2 হবে, কারণ কি সালফারের সাথে দুটো হাইড্রোজেন জড়ে গেছে। এবার ধরো আমাদের আরেকটা দিল, এর এন ফ্যাক্টর আমাদের জানতে চাই, এটা কি COOH, সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এবার দেখো যদি তোমরা এর এন ফ্যাক্টর বার করতে চাও, তাহলে তোমরা দেখো সির সাথে অক্সিজেন জুড়ে আছে, তাহলে C ডবল বন্ড OH, আবার দেখো এখান থেকে জুড়ে C ডবল বন্ড OH। এটাকে আমি কি স্ট্রাকচারটাকে ইয়ে করে দেখালাম। তাহলে দেখো এখানে আমাদের অক্সিজেনের সাথে জুড়ে থাকলে অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে দেখো এখানে একটা, এখানে একটা, তাহলে আমাদের COOH এর এন ফ্যাক্টর কত আসছে? 2 আসছে। ঠিক আছে, এবার দেখো আমি আরেকটা যদি এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল কি দিলাম? CH3 C ডবল বন্ড OH, এটা কি আমাদের অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক অ্যাসিডের এন ফ্যাক্টর আমাদের কত হবে? দেখো তোমরা বুঝতেই পারছো যে অক্সিজেনের সাথে একটাই হাইড্রোজেন জায়গায় লেগে আছে, তাহলে এটাই আমাদের অ্যাসিডিক হাইড্রোজেন, তাহলে এর এন ফ্যাক্টর হচ্ছে আমাদের 1 হবে, কারণ একটাই আছে। বুঝতে পারলে কিভাবে হচ্ছে? এবার দেখো জিনিসটা, এবার দেখবে আমি তিনটে স্ট্রাকচার আমি তোমাদের দিচ্ছি, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটের এন ফ্যাক্টর তোমরা বলবে, প্রথমে ট্রাই করবে, তারপরে বলবে, পজ করে প্রথমে ট্রাই করবে, কারণ খুব ইম্পর্টেন্ট এই তিনটে। দেখো H3PO4 এর এন ফ্যাক্টর বার করবে ফার্স্টে, তারপর বার করবে H3PO3, আর দেন হচ্ছে তোমার H3PO2। ঠিক আছে, তাহলে তোমরা ট্রাই করো, আমি করছি। দেখো H3PO4, তাহলে দেখো H3PO4 এর যদি স্ট্রাকচার আমরা আঁকি, তাহলে দেখো স্ট্রাকচারটা কিরকম হবে। ঠিক আছে, তাহলে দেখো H3P, চারটে অক্সিজেন, H3PO4 এর স্ট্রাকচার হলো, ধরো H3PO3 স্ট্রাকচার দিয়েছে আমরা, তখন কি করবে? হলো এটা H3PO3 স্ট্রাকচার। এবার ধরো H3PO2 স্ট্রাকচার দিয়েছে, তখন তোমরা কি করবে? ঠিক আছে, তিনটে স্ট্রাকচার হয়ে গেল। এবার দেখো যদি আমাদের এখান থেকে এন ফ্যাক্টর বার করতে হয়, H3PO4 এর এন ফ্যাক্টর কত হবে? দেখো একটা, দুটো, তিনটে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, তাহলে এন ফ্যাক্টর কত হচ্ছে? 3 হচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে কটা আছে? একটা আছে, দুটো আছে, এটা অ্যাসিডিক হাইড্রোজেন না, কারণ কি এটা ফসফরাসের সাথে লেগে আছে, তাহলে ফসফরাসের সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে কি অ্যাসিডিক হাইড্রোজেন হয় না? তাহলে তোমরা কি এই ভুলগুলো করবে না। তাহলে এখানে কি ডাইরেক্ট কোনো স্ট্রাকচার দেখতে হবে, তুমি এখান থেকে ডাইরেক্ট করতে পারবে না। ঠিক আছে, ওই জন্য এই তিনটে বললাম খুব ইম্পর্টেন্ট, এই তিনটে স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আগে থাকতো, এখন নেই, আগে আমরা পি ব্লকে এগুলো ছিল। ঠিক আছে, তো যতটা তোমাদের দরকার হবে আমি তোমাদের বলতে থাকবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি এন ফ্যাক্টর অফ H3PO3 কত হচ্ছে? দেখো 2। এবার দেখো এন ফ্যাক্টর যদি আমাদের H3PO2 বার করতে হবে, তাহলে তখন তোমরা কি করবে? দেখো এইটা কি অ্যাসিডিক হাইড্রোজেন না, ফসফরাসের সাথে লেগে আছে, তাহলে দুটোই না, এই একটাই, তাহলে এন ফ্যাক্টর কত? 1। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে, তাহলে এন ফ্যাক্টর কিভাবে বের করতে হবে তোমরা বুঝে গেলে, অ্যাসিডিক হাইড্রোজেন জিনিস বুঝে গেলে। এবার তোকে পরে আসি, তোমাদের কিছু কোশ্চেন দিচ্ছি, তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে, এটা মেন বিষয়। আসছি আমরা, চলো দেখো একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি। দেখো ক্যালকুলেট এন ফ্যাক্টর অফ H2SO4। ঠিক আছে,
এইটা। আর দেখো এর পরে একটা কোশ্চেন দিচ্ছি, এই দুটো কোশ্চেন দেওয়ার পরে তোমরা পজ করে ট্রাই করবে, তারপরে দেখবে, ঠিক আছে? এবার দেখো ক্যালকুলেট n ফ্যাক্টর অফ H2SO4 in given reaction। ঠিক আছে, এবার দেখো রিঅ্যাকশনটা আমি লিখছি H2SO4 প্লাস NaOH থেকে আমাদের কি হচ্ছে দেখো NaHSO4 প্লাস H2। ঠিক আছে, এবার দেখো হচ্ছে 1, এই হচ্ছে 2, এই হচ্ছে 3, এই হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দেখো দুটো কোশ্চেন আমি তোমাদের দিলাম, তাহলে তোমরা প্রথমে পজ করে ট্রাই করো, তারপরে দেখবে। তাহলে দেখো আমি করছি। ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো, ক্যালকুলেট n ফ্যাক্টর অফ H2SO4। তাহলে n ফ্যাক্টর অফ H2SO4 এখান থেকে তোমরা কি বুঝতে পারছো, তোমাদের স্ট্রাকচার আগে দেখিয়েছি, করলে এখানে আমাদের দুটো আসে অ্যাসিডিক হাইড্রোজেন, ওই জন্য আমরা n ফ্যাক্টর অফ H2SO4 আমরা 2 পাই। এবার দেখো এই জন্যই তোমাদের বলছিলাম যে আগে আমি তোমাদের মূল কনসেপ্টের ডেফিনেশনটা কি পড়িয়েছিলাম, যে টোটাল acidic H plus present in 1 mole of acid, total number of acidic H plus present in 1 mole of acid। এই যে ডেফিনেশনটা, এটাকে কেন আমি 100% কারেক্ট বলছি না, দেখো ওই ডেফিনেশনটা থেকে তো তুমি এই কোশ্চেনটা করলে। এবার দেখো যখন আমি এই রকম কেমিক্যাল রিঅ্যাকশন যখন তোমাদের দিয়ে দেবে, তাহলে তোমাদের আমি ডেফিনেশনটা কি পড়িয়েছি, এখন যেটা পড়লাম n ফ্যাক্টর অফ অ্যাসিড পড়েছি, যে টোটাল নাম্বার অফ OH মাইনাস রিকোয়ার্ড নিউট্রালাইজেশন অফ 1 মোল অফ অ্যাসিড। তাহলে দেখো এখানে 1 মোল অ্যাসিড আছে, এর জন্য দেখো কত লাগছে, কটা OH মাইনাস লাগছে, দেখো একটাই লাগছে। তাহলে কি এখানে আমাদের n ফ্যাক্টর অফ H2SO4 n ফ্যাক্টর অফ H2SO4 কি আসছে, 1 আসছে। এবার দেখো এটাই হচ্ছে আসল রিয়েল ডেফিনেশন, যে যখন কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে দেবে, এটা কি আমরা একটা শর্টকাট করার জন্য আমরা এটা করি, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এটা থেকে সবসময় আসবে, কিন্তু তোমাদের এরকম ভাবে তো দেখা সম্ভব নয়। এই জিনিসটাও তোমরা মাথায় রাখবে, ওই জন্য আমি কি বলেছিলাম ওটা 100% কারেক্ট না। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কি জন্য আসছে। তাহলে এরকম যদি ডেফিনেশন দিয়ে দেয়, যদি কেমিক্যাল রিঅ্যাকশন আসে, তাহলে কি তোমরা ডেফিনেশন থেকে কোশ্চেনটা করবে। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেন আমি দিচ্ছি। দেখো কেমিক্যাল রিঅ্যাকশনটা এটা দেওয়া আছে, তাহলে OH প্লাস কি আছে H2। ঠিক আছে, তাহলে দেখো অপশন আমাদের কি দেওয়া আছে, 2, 1/2 আর 4। তাহলে তোমরা ফার্স্ট পজ করে ট্রাই করো, তারপরে দেখবে। ঠিক আছে, দেখো আমি করছি। তাহলে কি বলেছে দেখো, ক্যালকুলেট n ফ্যাক্টর অফ H2SO4, n ফ্যাক্টর আমাদের বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা n ফ্যাক্টর বার করব H2SO4। তাহলে দেখো এখানে আমাদের 2 মোল আছে, 2 মোলের জন্য কটা লাগছে, একটা লাগছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি 2 মোল H2SO4 এর জন্য একটা OH মাইনাস লাগছে, এবং আমরা কি বলেছি যে 1 মোলের জন্য যতগুলো লাগবে সেটাই হচ্ছে n ফ্যাক্টর। তাহলে দেখো 1 মোলের জন্য 2 মোলের জন্য যদি একটা লাগে, তাহলে 1 মোল H2SO4 এর জন্য কটা লাগবে, হাফ OH মাইনাস লাগবে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ডেফিনেশন, তাহলে এটাই আমাদের n ফ্যাক্টর। তাহলে দেখো n ফ্যাক্টর অফ H2SO4 আমাদের কি হবে, হাফ হলো। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে n ফ্যাক্টর অফ H2SO4 কি হচ্ছে, হাফ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, n ফ্যাক্টর অফ H2SO4 হাফ আসছে। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনটা ঘুরে যাবে, যদি আসে তোমাদের 2 মোলে দেয়, তোমরা কি ডেফিনেশন জানি তার ওখান থেকে করে নেবে। এবার দেখো এখানে একটা জিনিস আমি বলছি, যেটা একটু পরে আমি তোমাদের বলবো, ডিসক্রাইব করবো। তাহলে দেখো এখান থেকে ছোট্ট করে এই জায়গাটাই আমি লিখছি, তাহলে দেখবে। দেখো এইখান থেকে আমাদের কি পেলাম, ঠিক আছে, এই যে মলিকুলার ওয়েট H2SO4, আমরা মলিকুলার ওয়েট H2SO4 জানি যে 98 হয়। ঠিক আছে, আর দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট আমি তোমাদের আগেই পড়িয়েছিলাম কি, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই n ফ্যাক্টর। তাহলে মলিকুলার ওয়েট কত, 98, আর n ফ্যাক্টর আমাদের এখান থেকে কত আসছে, হাফ আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাদের কি হচ্ছে 2 × 98। ঠিক আছে, এটা আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েটে আসছে। ঠিক আছে, বুঝে গেল। এবারে দেখো পরে আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি, এইটুকুনি দেখে রাখো যে মলিকুলার ইকুইভ্যালেন্ট ওয়েটটা, এরপরে আমি কনসেপ্টটা বলছি বলে ক্লিয়ার করছি। এখানে দেখো একটা জিনিস যেটা বলে রাখি, যে ইকুইভ্যালেন্ট ওয়েট
আমাদের বেশি আসছে মলিকুলার ওয়েটের থেকে। এর বেসিসেই একটা তোমাদের কনসেপ্ট পড়াবো, ঠিক আছে? তাহলে এখানে দেখে রাখো যে ইকুইভ্যালেন্ট ওয়েট কি হচ্ছে, বেশি আসছে মলিকুলার ওয়েটের থেকে, ঠিক আছে? তাহলে দেখো পরের কোশ্চেনটা আমি দিচ্ছি। তাহলে পরের কোশ্চেনটা দেখো কি আছে, H3PO4 প্লাস 2KOH, ঠিক আছে? তাহলে কি K2HPO4 প্লাস H2, ঠিক আছে? এবার দেখো মলিকুলার ওয়েট অফ H3PO4 98, ক্যালকুলেট equivalent weight of H3PO4। তাহলে ফার্স্ট অপশন দেখো কি দিচ্ছে 98/3, সেকেন্ড অপশন দেখো কি আছে 98/2, থার্ড অপশন আছে 98/1 আর ফোর্থ অপশন আছে 2 × 98। তাহলে তোমরা পজ করে ফার্স্টে ট্রাই করো কোশ্চেনটা, তারপরে দেখবে। এবার দেখো একটা জিনিস আমি করছি, তাহলে আমাদের কি বলেছে দেখো H3PO4 এর বার করতে দিয়েছে এন ফ্যাক্টর। তাহলে দেখো এক মোলের জন্য কত OH মাইনাস রিকোয়ার্ড হচ্ছে, দুটো। তাহলে এন ফ্যাক্টর অফ H3PO4 আমাদের এখান থেকে কি আসছে, 2 আসছে, ঠিক আছে? এবার দেখো আমাদের এখানে কি ক্যালকুলেট করতে দিয়েছে, ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট এক্ষুনি কি বললাম, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই এন ফ্যাক্টর, তাহলে 98 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? তাহলে করলে কত আসছে, 49 আসছে। তাহলে দেখো আমাদের কি এখানে বি অপশন কারেক্ট হচ্ছে। এবার দেখো তোমাদের আগে কি এসেছিল, আগের কোশ্চেনটা ইকুইভ্যালেন্ট ওয়েট, তারাও এটা আগে বলে নি। তাহলে দেখো এখানে আমাদের মলিকুলার ওয়েট বেশি, ইকুইভ্যালেন্ট ওয়েট কম, ঠিক আছে? এবার দেখো এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখো, ঠিক আছে? তাহলে দেখো এখানে নিচে আমি ছোট্ট করে লিখছি, ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়াল টু যদি মলিকুলার হতো, ঠিক আছে? তাহলে এন ফ্যাক্টর ইকুয়াল টু 1 আসে, ঠিক আছে? এবার দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট যদি বেশি হয় মলিকুলার ওয়েটের থেকে তখন কি হবে, আর ইকুইভ্যালেন্ট ওয়েট এর থেকে যদি মলিকুলার ওয়েট বেশি হয় তখন কি হবে। দেখো আগের কোশ্চেনে কি ছিল, মলিকুলার ওয়েট আমাদের কম এসেছিল, ইকুইভ্যালেন্ট ওয়েট বেশি এসেছিল, ঠিক আছে? তখন কি হচ্ছিল দেখো এন ফ্যাক্টর হচ্ছে লেস দ্যান 1 হয়েছিল, এন ফ্যাক্টর কি হাফ এসেছিল। এটা দেখো মলিকুলার ওয়েট আমাদের বেশি আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট কম আছে, এখানে এন ফ্যাক্টর কি গ্রেটার দ্যান 1 এসছে। দেখো এন ফ্যাক্টর হচ্ছে 2 এসছে। তাহলে কি এটা একটা কনসেপ্ট যেটা থেকে তোমরা রিচেক করতে পারবে, ঠিক আছে? এবার এখানটা একটা ছোট্ট করে লিখে দিই, ওয়্যার যেখানে এন ফ্যাক্টর, ঠিক আছে? এন ফ্যাক্টর দেখবে সবসময় নট ইকুয়াল টু 0, 0 হতে পারে না, এন ফ্যাক্টর নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? এন ফ্যাক্টর কি হবে সবসময়, গ্রেটার দ্যান 1 হবে, নয় লেস দ্যান 1 হবে। তাহলে ভালো করে মাথায় রাখবে এন ফ্যাক্টর হচ্ছে তোমার নট ইকুয়াল টু 0, 0 হতে পারে না, নেগেটিভ হতে পারে না, গ্রেটার দ্যান 1 হবে, নয় লেস দ্যান 1 হবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে দেখো তোমরা একটা জিনিস এমসিকিউতে তোমাদের অনেক সময় কাজেও লেগে যেতে পারে, যে যদি ইকুইভ্যালেন্ট ওয়েট আর মলিকুলার ওয়েট তোমার আছে, তোমার যদি দেওয়া থাকে বা ধরো তোমরা ক্যালকুলেট করছো, তখন যদি দুটো সমান চলে আসে তাহলে এন ফ্যাক্টর তোমাদের ক্যালকুলেট করতে হবে না, ডাইরেক্ট তোমরা বলতে পারবে 1। তোমাদের যদি এরকম কোনো অপশন থাকে তাতে সুবিধা হবে। আর যদি মলিকুলার ওয়েট বেশি হয় তাহলে গ্রেটার দ্যান 1, আর ইকুইভ্যালেন্ট ওয়েট যদি মলিকুলার তোমার থেকে লেস দ্যান 1, এটা দিকেও তোমরা দেখতে পারো, ঠিক আছে? ওই জন্য তোমাদের কনসেপ্টটা বলে রাখলাম, ঠিক আছে? এবার দেখো আমাদের এন ফ্যাক্টর অফ অ্যাসিডটা কমপ্লিট হলো। এবার আমরা আসবো এন ফ্যাক্টর অফ বেস, ঠিক আছে? এবার দেখো এন ফ্যাক্টর অফ বেসটা কি, এন ফ্যাক্টর অফ অ্যাসিডটা আমরা পুরো পড়ে নিলাম। এবার দেখো এন ফ্যাক্টর অফ বেস। তাহলে দেখো আমরা মোল পড়িয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে এক মোল বেসে যত তোমার আয়নিক OH মাইনাস প্রেজেন্ট থাকে সেটাই হচ্ছে তোমার কি এন ফ্যাক্টর। তাহলে দেখো এন ফ্যাক্টর অফ বেস, দেখো এখানে ডেফিনেশনটা লিখছি, এন ফ্যাক্টর অফ বেস টোটাল নাম্বার অফ H plus required in neutralization of 1 mole of
বেস। তাহলে এখানে ডেফিনেশনটা দেখো, টোটাল নাম্বার অফ H প্লাস রিকোয়ার্ড ইন নিউট্রালাইজেশন অফ 1 মোল অফ বেস। তাহলে H প্লাস লাগছে, ওই জন্য টোটাল বেসকে কি বলি আমরা, অ্যাসিডিটি। তাহলে আমরা H প্লাস ক্যালকুলেট করছি, তো তাহলে কি অ্যাসিডিটি। এইবারে দেখো একটা হচ্ছে রিঅ্যাকশন কি NaOH প্লাস H প্লাস, তাহলে কি Na প্লাস প্লাস H2, ঠিক আছে। এবারে দেখো একটা জিনিস, আমরা ওখানে তোমার কি বলেছিলাম আগে, আয়নিক OH মাইনাস। এবার দেখো এই জায়গাটা আমরা আসি আগে ছোট্ট করে, যে টোটাল নাম্বার অফ ionic OH minus present in 1 mole of base, ঠিক আছে। দেখো এটা আমি তোমাদের কি বলেছি, এটা রিয়েল ডেফিনেশন, এটা রিয়েল ডেফিনেশন। এটা কি তোমাদের যখন কেমিক্যাল রিঅ্যাকশন আসবে তখন তোমাদের এইখান থেকেই ক্যালকুলেট করতে হবে, এই ডেফিনেশনটা থেকে। এবার দেখো আয়নিক OH তোমাদের আগেই বলেছি যে আয়নিক OHটা কি জিনিস, এবং এখানেও আমি তাহলে একটু ছোট্ট করে বলি। দেখো মেটালের সাথে যে OH কানেক্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের কি আয়নিক OH হয়। যেমন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে আগেই বলেছিলাম যে ধরো NaOH আছে, তাহলে এখানে এন ফ্যাক্টর কত হবে, 1 হবে। ধরো BaOH হোল 2 আছে, এখানে এন ফ্যাক্টর কত হবে, 2 হবে। ধরো LOH হোল 3 আছে, এখানে এন ফ্যাক্টর কত হবে, 3 হবে। ধরো ZrOH হোল 4 আছে, এখানে এন ফ্যাক্টর কত হবে, 4 হবে। এগুলো তোমরা জানো। এবার দেখো ধরো আমাদের কার্বনের সাথে OH আছে, ঠিক আছে, কার্বনের সাথে OH আছে, তাহলে এটা কি আয়নিক OH? না, এটা আয়নিক OH না। তাহলে কি মেটালের সাথে একমাত্র OH কানেক্ট থাকলে সেটাই হচ্ছে আয়নিক OH। এবং দেখো এখানে সব মেটাল আছে, হ্যাঁ, ওই জন্য এটা হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারলে। এবারে দেখো আসি, ধরো তোমার এইটা আছে, দেখো C2H4OH হোল 2 দিয়েছে। এবার দেখো এটাকে যদি ভেঙে লিখি আমরা CH2OH আর হচ্ছে তোমার CH2OH, তাহলে দেখো C2H4 আর OH হোল 2 হয়ে গেল। তাহলে দেখো এখানে যে OHটা কানেক্ট আছে, এটা কার সাথে কানেক্ট আছে, কার্বনের সাথে। তাহলে কি মেটালের সাথে কানেক্ট আছে? না। তাহলে এটা কি আয়নিক OH? না। ওই জন্য কি এন ফ্যাক্টর ডিফাইন হবে না, ওই জন্য ওখানে এন ফ্যাক্টর আমি ডিফাইন করতে পারছিলাম। তাহলে ব্যাপারটা বুঝতে পারো। এবারে দেখো কোশ্চেনটা দিই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, আয়নিক OH কি জিনিস আগেই বলেছি, তাও এখানে বলে দিলাম একবার। এবারে দেখো আমি একটা কোশ্চেন দিচ্ছি, দেখো 2-3টে কোশ্চেন দিচ্ছি, তোমরা প্রথমে দেখবে, কোশ্চেনটা বুঝবে, তারপর পজ করে ট্রাই করবে, এবং আমি এবার তোমাদের বলছি। তাহলে দেখো এন ফ্যাক্টর অফ CaOH হোল 2, ঠিক আছে। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন দিলাম, দেখো সেকেন্ড কোশ্চেন কি দিচ্ছি, দেখো 2HCl প্লাস CaOH হোল 2, ঠিক আছে। তাহলে দেখো CaCl2 প্লাস 2H2, ঠিক আছে। তাহলে দেখো তারপরের কোশ্চেনটা আমি কি দিচ্ছি, HCl প্লাস CaOH হোল 2, এটা আমাদের কি আছে, CaOHCl প্লাস H2, তাহলে এই 3টে কোশ্চেন তোমরা করো। তাহলে দেখো ফার্স্ট আমাদের কি বলছে, এন ফ্যাক্টর অফ CaOH হোল 2। তাহলে দেখো এটা আয়নিক OH, মেটালের সাথে কানেক্ট আছে, তাহলে কি আমাদের এন ফ্যাক্টর 2 আসছে। এবার দেখো আমরা কি বলেছি ডেফিনেশনে, দেখো এটা কেমিক্যাল রিঅ্যাকশন আছে, তাহলে কি 1 মোল হচ্ছে তোমার মানে কতগুলো H প্লাস লাগবে, 1 মোল হচ্ছে বেসকে নিউট্রালাইজ করতে। তাহলে 1 মোল বেসকে কত লাগছে, দেখো 2টো লাগছে, তাহলে এন ফ্যাক্টর কত হবে, 2 হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানেও সেম, যে 1 মোলকে করতে কটা লাগছে, দেখো 1টা লাগছে, তাহলে এখানে দেখো এন ফ্যাক্টর কত হবে, 1 হবে, তোমরা বুঝতে পারলে। এবার দেখো পরে আরেকটা কোশ্চেন দিচ্ছি, এরকম আস্তে আস্তে
তোমরা দেখতে পাবে একই টাইপের কোশ্চেন, ঠিক আছে? তো তোমাদের বুঝতে অতটা সমস্যা হবে না। আমি ওই জন্য স্পিডটাকে একটু ফাস্টই রেখেছি। HCl plus 2 CaOH equal to দেখো Ca2OH whole 3 Cl plus H2, ঠিক আছে? এবার দেখো বলছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ CaOH whole 2 ক্যালকুলেট করতে বলছে। ফার্স্ট A হচ্ছে তোমার m/2 দিয়েছে, E হচ্ছে তোমার m/1 দিয়েছে, C হচ্ছে তোমার 2m, আর D ধরো তোমার, ঠিক আছে? তাহলে তোমরা করো, তাহলে বস করে কোশ্চেনটাকে ট্রাই করো। তাহলে দেখো কি বলেছে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট অফ CaOH whole 2 বার করতে দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমরা জানি ইকুইভ্যালেন্ট ওয়েট কি, মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই n ফ্যাক্টর। তাহলে দেখো এখানে m আছে, মলিকুলার ওয়েটকে m ধরে নিয়েছে। তাহলে আমরা এখানে যেহেতু কোশ্চেনে আছে, দেখো কোশ্চেনও আমাদের এই কোশ্চেনে আছে আনসার থাকবে, সেটাও আমাদের কোশ্চেনের একটা পার্ট। তাহলে আমাদের দেখো এখানে বলে দেয়নি যে মলিকুলার ওয়েট m, তাহলে কোশ্চেনে যেহেতু আছে m, তাই আমরা ধরে নেবো। এখানে ভুল ভালের কোনো ভ্রান্তির ব্যাপার নেই। তোমরা বলতে পারো যে স্যার দেয়নি, তাহলে আমরা কেন m ধরবে? দেখো যখন তোমরা কোশ্চেনে আসবে তখন তোমরা কিছু বলতে পারবে না, তখন কি তোমাদের কোশ্চেনের যে আনসার সেটা হচ্ছে কোশ্চেনের পার্ট, তাই তোমরা এখান থেকে দেখে এটাকে ডিফাইন করে নেবে। তাহলে দেখো মলিকুলার ওয়েটটাকে m ধরলে আর n ফ্যাক্টর আমাদের বের করতে হবে। এবার দেখো এখানে 2 মোলের জন্য কত লাগছে, একটা, ঠিক আছে? তাহলে 2 মোল CaOH whole 2 এর জন্য একটা H প্লাস লাগছে। এবং আমরা ডেফিনেশন কি বলেছি যে 1 মোল বেসের জন্য কত লাগবে, তাহলে 1 মোলের জন্য কত লাগবে, হাফ লাগবে। তাহলে দেখো n ফ্যাক্টর হচ্ছে হাফ হবে, তাহলে কি 2m আসছে। তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট ওয়েট এখানে কি আসবে, 2m আসছে, ঠিক আছে? তাহলে বুঝে গেলে কিভাবে করতে হবে একই টাইপের। তাহলে দেখো ব্যাপারটা বুঝতে পারলে, তাহলে কি আমাদের n ফ্যাক্টর অফ বেসটাও কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমরা কি করবো, n ফ্যাক্টর অফ সল্ট। তাহলে দেখো এরপর আমরা স্টার্ট করছি n ফ্যাক্টর অফ সল্ট। তাহলে বলছে যে n ফ্যাক্টর অফ সল্টটা কি জিনিস। তাহলে দেখো n ফ্যাক্টর অফ সল্ট, আগে আমি যখন পড়িয়েছিলাম তখন আমি n ফ্যাক্টর অফ সল্ট কি বলেছিলাম, যে টোটাল নাম্বার অফ পজিটিভ আর নেগেটিভ চার্জ প্রেজেন্ট ইন 1 মোল সল্ট। এক মোল সল্টে যত পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ প্রেজেন্ট থাকবে সেটাই কি হবে, সল্টের n ফ্যাক্টর হবে। এবং এটা আমি কি বলেছিলাম যে একদম 100% কারেক্ট ডেফিনেশন না, এখন যে ডেফিনেশনটা লিখবো এটা হচ্ছে একদম 100% কারেক্ট ডেফিনেশন। তাহলে দেখো ভালো করে, টোটাল নাম্বার অফ চার্জ positive or negative, total number of charge replaced by 1 mole of salt in total number of charge positive or negative replaced by 1 mole of salt in displacement reaction. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিয়েল ডেফিনেশন। এবার দেখো ব্যাপারটা ভালো করে বোঝো। ধরো একটা রিঅ্যাকশন আমি দেখলাম HCl প্লাস Na প্লাস, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি NaCl প্লাস A প্লাস আমাদের রিঅ্যাকশনটা হলো। তাহলে দেখো ভালো করে দেখবেন এখানে কি ছিল, KCl। এবার দেখো 1 মোল সল্টে কি বলছে, টোটাল নাম্বার অফ পজিটিভ বা নেগেটিভ চার্জ যতটা রিপ্লেস করবে। এটা দেখো ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, কারণ কি KCl প্লাস Na প্লাস রিঅ্যাক্ট করে কি হচ্ছে NaCl প্লাস K প্লাস, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ঠিক আছে? পরে আমরা আসবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। এখন দেখো রেডক্সেই আছে, এরপরেই আমরা একটা দুটো লেকচার পরেই পড়বো। তাহলে দেখো ভালো করে, তাহলে এখানে দেখো 1 মোলে এটা রিপ্লেস করেছে। তাহলে দেখো এখানে n ফ্যাক্টর কি হবে, 1 হবে, কারণ কি একটাই পজিটিভ চার্জ এ করছে, 1 মোলে একটাকেই রিপ্লেস করছে, তাহলে এবার দেখো আরেকটা যদি দিই এক্সাম্পল তোমাদের, ধরো আমাদের আছে Al2SO4 whole 3 plus 6 Na plus, ঠিক আছে? তাহলে দেখো হ্যাঁ, তাহলে দেখো Al2SO4 whole 3 plus 6 Na plus, তাহলে 3 Na2SO4 plus 2Al3 plus, এই একটা রিঅ্যাকশন আছে। এবার দেখো এখানে যে
অ্যালুমিনিয়াম আছে, 1 মোল অ্যালুমিনিয়াম কটা আছে, 2টো আছে। মানে 1 মোল অ্যালুমিনিয়ামকে দেখো এখানে রিপ্লেসমেন্ট কটা হয়েছে, 2টো গেছে। তাহলে কি এক একটা অ্যালুমিনিয়াম তোমরা জানো যে Al3+ মানে এক একটা 3টে কন্টেন্ট করে। তাহলে দেখো এখানে n ফ্যাক্টর যদি Al2SO4 জানতে চাই, তাহলে দেখো আমি কোশ্চেনটা করি যে n ফ্যাক্টর অফ Al2SO4। তাহলে কি হবে, ধরো ফার্স্ট অপশন দিলাম 6, বি দিলাম 3, দিলাম 4, বি দিলাম 4। তাহলে কি 6 হবে, কারণ কি 1 মোল 2টো A+ কে রিপ্লেস করেছে। তাহলে দুটোতে একটাতে Al3+ 3 আছে, তাহলে দুটোতে কি হবে 6টা। তাহলে n ফ্যাক্টর কি হবে, n ফ্যাক্টর 6 হবে, কারণ 6টা পজিটিভ চার্জ আছে। ঠিক আছে, বুঝতে পারলে? এবার দেখো আরেকটা কোশ্চেন দিই তোমাদের, তাহলে ভালো করে আরো ক্লিয়ার হবে। এই জায়গাটা ভালো করে দেখবে যেটা দিচ্ছি। ঠিক আছে, রিঅ্যাকশনটা লিখলাম। এবার দেখো n ফ্যাক্টর অফ, এই দুটো কোশ্চেন দেখো লিখছি, ভালো করে দেখবে, পজ করে ট্রাই করবে, তারপরে দেখবে। ঠিক আছে, ট্রাই করো, তারপর দেখবে। তাহলে আমি দেখো করছি, তাহলে যখন আমি দেখো Al2SO4 n ফ্যাক্টর জিজ্ঞাসা করি, তখন তোমরা ডেফিনেশন থেকে বলতে পারো যে 1 মোল আগে যে ডেফিনেশনটা পড়েছিলাম সেখান থেকে বলতে পারো যে দেখো তোমার 2Al3+n প্লাস 3SO4 এরকম ভাবে ভাঙে। তাহলে দেখো যদি পজিটিভ চার্জ দেখি সেখানেও 6টা আসছে, কারণ কি একটা 3টে কন্টেন্ট করে, তাহলে কি দুটো 6টা করবে। এবং এখানে দেখো SO4 কি একটা -2 কন্টেন্ট করছে, তাহলে 3টে কি 6টা কন্টেন্ট করবে। তাহলে এখান থেকে দেখো ইনফ্যাক্ট হচ্ছে 6 আসছে। বাট কেন বলেছি দেখো, ধরো তোমাদের এরকম একটা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন আছে, তাহলে এখানে দেখো এই যে 1 মোল দেখো এই রিপ্লেস করে দেখো, এই যে অ্যালুমিনিয়াম দেখো এখানে একটা দুটো ছিল, দেখো এখানে একটা রিপ্লেস হয়েছে, এখানে একটা রিপ্লেস হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই 1 মোল হচ্ছে আমাদের কি যে এখানে আছে, এটা 1 মোলকে রিপ্লেস করেছে, কারণ কি এটা তো যৌগ হিসাবে আছে, এটা দেখো ফ্রি। এবার দেখো তাহলে কি হচ্ছে 1 মোল যদি ট্রান্সফার করে, তাহলে দেখো এখানে একটাই আছে, তাহলে একটা কি 3টে আয়ন কন্টেন্ট করে, তাহলে Al3+ মানে 3 হবে, 3টে পজিটিভ চার্জ আছে। তাহলে দেখো এখানে কি আছে 3 আছে। এই জন্যই তোমাকে বলছিলাম যে ওই ডেফিনেশনটা পুরোপুরি কারেক্ট না, কারণ কি তুমি যদি ওখান থেকে করতে চাও তাহলে এখানে ভুল হয়ে যাবে, কারণ কি পুরোটা রিপ্লেস হয়নি, একটা হয়েছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে কেন আমি 100% কারেক্ট বলছিলাম, তাহলে ব্যাপারটা বুঝে গেল তো। এবার দেখো কোশ্চেন দিচ্ছি, আরো ক্লিয়ার হবে তোমাদের নিজেরা যখন পড়বে। এবার দেখো পরের কোশ্চেনটা আমি দিচ্ছি, দেখবে তাহলে দেখো দুটো কোশ্চেন দিচ্ছি, করো CH3PO4 n ফ্যাক্টর কোশ্চেন দিচ্ছি CH3PO4 প্লাস 2K প্লাস এটা হচ্ছে K2CO2 PO4 প্লাস Cl2 প্লাস। তাহলে করো, পজ করে আমি করছি, তারপরে দেখি। তাহলে দেখো বলছে CH3PO4 n ফ্যাক্টর বার করতে দিয়েছে। তাহলে দেখো 3Ca2 প্লাস PO4 2PO4 3 এরকম ভাবে আসে। তাহলে এখান থেকেও 6টা, এখান থেকেও 6টা, যে কোনো একটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ দিলেই হয়ে যাবে। তাহলে দেখো 6 এলো। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের রিঅ্যাকশন দিয়েছে, রিঅ্যাকশন থেকে দেখো এখানে 1 মোল কি হচ্ছে, দেখো এখানে 1 মোলকে ট্রান্সফার করছে, তাহলে একটাতে কটা থেকে 2টো, তাহলে এখানে n ফ্যাক্টর কত আসবে 2। ঠিক আছে, দেখো এখানে
এক মোল ছিল কিন্তু তিনটে ছিল, তিনটার দেখো এখানে দুটো গেছে আর এখানে একটাই রিপ্লেস হয়েছে। রিপ্লেস কটা হয়েছে? একটাই হয়েছে, কারণ ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে যেটা ফ্রি থাকে সেটাই হচ্ছে রিপ্লেস হয়। তাহলে ওই জন্য দেখো একটাতে কটা থাকে ক্যালসিয়াম 2+, তাহলে দুটো থাকে, তাহলে এখানে এন ফ্যাক্টর কত আসছে? 2 আসছে। তাহলে ব্যাপারটা বুঝে গেলে। এবারে দেখো পরে আমরা আসছি এন ফ্যাক্টর অফ আয়ন্স। এন ফ্যাক্টর অফ আয়ন্সটা কি জিনিস? এন ফ্যাক্টর অফ আয়ন দেখো, এন ফ্যাক্টর অফ আয়ন্স হচ্ছে দেখো চার্জ অফ আয়ন। তাহলে আয়নের যে চার্জ থাকবে সেটাই হচ্ছে তোমার এন ফ্যাক্টর হবে আয়নের, ঠিক আছে? এন ফ্যাক্টর অফ আয়ন কি? চার্জ অফ আয়ন। তাহলে ধরো আছে আমাদের SO4 2-, তাহলে SO4 2- এর এন ফ্যাক্টর কি হবে? ওর উপরে চার্জ দেখো 2 আছে, তাহলে 2 হবে। ধরো PO4 3- আছে, আগেও বলেছি তোমাকে, আবার একবার করছি দেখো, তাহলে কি হবে? 3 হবে। এবার দেখো CO3 2- আছে, এখানে এন ফ্যাক্টর কি হবে? 2 হবে, কারণ কি চার্জ 2 আছে। ধরো ক্যালসিয়াম 2+ আছে, এখানে কি হবে? চার্জ 2 হবে। ধরো Al 3+ আছে, এখানে কি হবে? চার্জ কি হবে? 3 হবে। ধরো Zr+4 আছে, তাহলে এখানে কি এন ফ্যাক্টর কি হবে? 4 হবে, ঠিক আছে? কারণ এর যে চার্জটা থাকবে সেটাই এর এন ফ্যাক্টর হবে, বুঝতে পারলি? এবার দেখো আমি পরে তাহলে এন ফ্যাক্টরের যতটা কনসেপ্ট ছিল, যে অ্যাসিড, সল্ট, বেস সবার করে দিয়েছে, আয়নের করে দিয়েছে। এবারে আমাদের যে নতুন টপিকটা আসবে সেটা কি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা কি? ভালো করে দেখবে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? তাহলে দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি জিনিস? প্রথমে ডেফিনেশনটা লিখি যে ইট ইজ আ নাম্বার which is always same in formation of compound and chemical reaction, ঠিক আছে? তাহলে দেখো নাম্বার অফ, তাহলে প্রথমে আমি লিখছি দেখো, তারপর আমি তোমাদের বলছি। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে নাম্বার অফ মোল তখন বলছি। ধরো একটা এক্সাম্পল আমি নিলাম, হাইড্রোজেন অ্যাটম প্লাস 1 মোল অক্সিজেন অ্যাটম, ঠিক আছে? হাইড্রোজেন অ্যাটম ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন অ্যাটম, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে মোল এখন 20 2/2 1/1। তাহলে ভালো করে দেখবে যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা কি জিনিস? দেখো ডেফিনেশনে কি লিখেছি? ইট ইজ আ নাম্বার হুইচ ইজ অলওয়েজ সেম ইন ফরমেশন অফ কম্পাউন্ড অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে? এটা হচ্ছে সবসময় সেম হয় কোথায়? ফরমেশন অফ কম্পাউন্ড, কম্পাউন্ড ফরমেশনের ক্ষেত্রে এবং কেমিক্যাল রিঅ্যাকশন, ঠিক আছে? এবার দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের তাহলে কি হবে? নাম্বার অফ মোল আপন কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে দেখো ধরো আমি একটা এক্সাম্পল নিলাম H2, একটা এক্সাম্পল নিলাম H2। এইবারে দেখো যদি আমি এই এক্সাম্পলটা নিই, তাহলে এখানে দেখো আগেই বলি, এটা তোমরা দেখতেই পাচ্ছ যে 2 মোল হাইড্রোজেন অ্যাটম আছে আর 1 মোল অক্সিজেন অ্যাটম আছে। তাহলে দেখো এই যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের যে রেশিওটা, এই রেশিওটা অনেকটা মোলের মতো, মোল যেরকম ভাবে কম্বাইন হয়, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ঠিক সেরকম ভাবে হয়। কিন্তু এইখানে পার্থক্যটা দেখো, দেখো 2 মোল আর 1 মোল হয়েছে। এবং দেখো আমি কি লিখেছি? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ হাইড্রোজেন অ্যাটম ইকুয়াল টু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অক্সিজেন অ্যাটম। কারণ কি আমি বলেছি অলওয়েজ সেম হয় ফরমেশন অফ কম্পাউন্ড এবং কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এখানে একটা কম্পাউন্ড ফরমেশন হচ্ছে, তাহলে এখানেও সেম হবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন আর অক্সিজেন। কিন্তু মোলটা দেখো আলাদা, 2 মোল হাইড্রোজেনের আছে আর 1 মোল অক্সিজেনের আছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি?
এবারে দেখো এই যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা কি মোল আপন কোএফিশিয়েন্ট, ঠিক আছে, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি মোল আপন কোএফিশিয়েন্ট, ঠিক আছে। তাহলে দেখো মোল আপন কোএফিশিয়েন্ট যদি করি তাহলে দেখো 2 মোল আছে বাই 2, 2 মোল হাইড্রোজেন ডিভাইডেড বাই 2 আর 1 মোল অক্সিজেন ডিভাইডেড বাই 1, এটা কি তাহলে এবার দেখো 2/2 1 আছে আর দেখো 1/1 একই আছে, ঠিক আছে। তাহলে দেখো 2/2 এক আছে আর 1/1 এক আছে, তাহলে কি আমাদের সেম হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে ব্যাপারটা দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমাদের ইকুয়াল আছে, তাহলে দেখো এই যে মোলের যে রেশিও সেম রেশিও আমাদের কার গ্রাম ইকুইভ্যালেন্টের রেশিও সেম রেশিও হয়, ঠিক আছে। শুধু মোলেরটা কি ডিফারেন্টের রেশিওতে কম পাই না, এটা কি রেশিওটা সেম থাকে, এটাই হচ্ছে তোমার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আর মোলের মধ্যে পার্থক্য। কারণ কি এটাও একটা নাম্বার মোলটাও একটা নাম্বার, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারো। এইবার দেখো আর একটা জিনিস আমি তোমাদের দেখাই, চলো ধরো একটা রিঅ্যাকশন আছে H2SO4 প্লাস 2 NaOH, তাহলে কি হচ্ছে Na2SO4 প্লাস 2H2, ঠিক আছে। এবার দেখো যখন আমি স্টয়কিওমেট্রিক ক্যালকুলেশন করেছিলাম মোলে তখন আমি তোমাদের কি বলেছিলাম যে মোল আপন কোএফিশিয়েন্ট, তাহলে মোল অফ H2SO4 ডিভাইডেড বাই 1, তারপর 1 আছে তাহলে 1, তাহলে দেখো এখানে মোল অফ NaOH এই রিঅ্যাকশনটায় তাহলে মোল অফ H2SO4 ডিভাইডেড বাই 1, এবার দেখো মোল অফ NaOH ডিভাইডেড বাই কি মোল আপন কোএফিশিয়েন্ট, তাহলে ডিভাইডেড বাই কি হবে 2, ঠিক আছে। এবার দেখো মোল অফ Na2SO4 ডিভাইডেড বাই কি কোএফিশিয়েন্ট কি আছে দেখো 1 আছে, আর দেখো মোল অফ H2O ডিভাইডেড বাই কি হবে 2, ঠিক আছে। এবার দেখো এই চারটে ফ্যাক্টরেরই আমি যদি ইকুয়াল করি, এবার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট যেহেতু নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি এই চারটেরই ইকুয়াল হবে, তাহলে যদি এখান থেকে আমরা কি লিখতে পারি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি চারটেরই সেম, বুঝতে পারছো। এবার ধরো একটা এক্সাম্পল আমি ধরো নিলাম, এটা তো একটা কেমিক্যাল রিঅ্যাকশন ছিল, এবার ধরো কোনো একটা ধরো কম্পাউন্ড আছে Na2SO4 বলছে, এখানেও কি হবে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট সেম হবে, তাহলে দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ Al+3 equal to number of গ্রাম ইকুইভ্যালেন্ট অফ SO4 2 মাইনাস, ঠিক আছে। তাহলে দেখো এটা 2 ডিভাইডেড বাই 2 আর 3 ডিভাইডেড বাই 3, তাহলে 1 ইকুয়াল টু 1 আছে, কি করে দেখো তাহলে এটা কিভাবে ভাঙবে Al2SO4 বলছি তাহলে 2 Al+3 প্লাস 3 SO4 2 মাইনাস, তাহলে দেখো 2 মোল ডিভাইডেড বাই কোএফিশিয়েন্ট 2, 3 মোল ডিভাইডেড বাই কোএফিশিয়েন্ট 3, তাহলে 1 ইকুয়াল টু 1 আসছে, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি সেমই হচ্ছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। এবার দেখো আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট লিখছি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, তাহলে পয়েন্টগুলো দেখো কিভাবে তোমার নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টকে ক্যালকুলেট করবে। তাহলে দেখো নাম্বার অফ ফার্স্ট পয়েন্ট নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, তো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি ওয়েট আপন ইকুইভ্যালেন্ট অফ ওয়েট, ঠিক আছে। 2 নম্বর তোমরা ইকুইভ্যালেন্ট ওয়েট কি জানো মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই কি এন ফ্যাক্টর, তাহলে আমরা যদি এখানে এই ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে রিপ্লেস করে ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইনটু এন ফ্যাক্টর লিখতে পারি। আবার দেখো এই ওয়েট ডিভাইডেড বাই মলিকুলারকে আমরা কি লিখতে পারি, তোমরা আগেই মোলে পড়েছো ওয়েট আপন মলিকুলার হচ্ছে মোল, তাহলে দেখো 3 নম্বরে দেখো আমি লিখছি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ মোল ইনটু এন ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বার করার
এই একটা ফর্মুলা তোমরা পেলে, ওয়েট ডিভাইডেড বাই মার্কেট ইন ফ্যাক্টর। এবার দেখো তোমরা সবসময় নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এভাবেই ক্যালকুলেট করবে। এই যে ফর্মুলাটা লিখছি, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট নাম্বার অফ মোল ইনটু এন ফ্যাক্টর, ঠিক আছে। এবার দেখো এন ফ্যাক্টর তোমরা শিখে গেছো, তার কিরকম ভাবে ক্যালকুলেট করবে। এবার দেখো শুধু নাম্বার অফ মোল, এবং মোল হয় তোমরা 3-4 রকম ফর্মুলা, অনেক রকম ফর্মুলা তোমরা মোলে পড়েছো, সেগুলো জানো। তাহলে কি তোমাদের বিভিন্ন টার্মে দিলে কি হবে, সুবিধা হবে, কারণ কি তোমরা মোলের অনেক ফর্মুলা জানো। তাহলে দেখো আমি লিখছি মোলের বিভিন্ন, তাহলে ওয়েট ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট ইনটু এন ফ্যাক্টর, একটা ফর্মুলা লেখা আছে। আবার আমরা মোলকে কি লিখতে পারি, আমরা মোলকে লিখতে পারি যে ভলিউম অফ গ্যাস এট এসটিপি লিটার ডিভাইডেড বাই 22.4 ইনটু এন ফ্যাক্টর, একটা লিখতে পারি। আর একটা ফর্মুলা আমরা কি লিখতে পারি যে মোলারিটি ইনটু ভলিউম হচ্ছে লিটারে ইনটু এন ফ্যাক্টর। এরকম বিভিন্ন ফর্মুলা যেগুলো পড়েছে এগুলো আমরা মোলে লিখতে পারি। তাহলে কি বিভিন্ন রকম আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করার ফর্মুলা চলে এলো, তাহলে তোমাদের ইজি হয়ে গেল, বিভিন্ন টার্ম অনেকগুলো ভ্যারিয়েবল তোমরা পেয়ে গেলে পুট করতে পারো। তো ওটা বুঝতে পারি। তাহলে দেখো আজকে আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট পর্যন্তই করলাম, এই পর্যন্তই আজকে আমাদের লেকচারটা থাকবে। পরের দিন আমরা নর্মালিটি থেকে স্টার্ট করবো, ঠিক আছে, পরের লেকচার। তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই, সবাই পড়াশোনা করতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো।